দেবনাথ মিত্রের মৃত্যুর খবরটা হিতেশবাবুর কাছে প্রথমে অবাস্তব বলে মনে হয়েছিল। খবরটা নাটকীয়ভাবে আসেনি, কোনো চিঠি নয়, কোনো সরকারি নোটিশ নয়। রঘুনাথগঞ্জের এক পরিচিত মানুষ কলকাতায় এসে খুব সাধারণ ভঙ্গিতে বলেছিল, মজুমদার বাড়িতে আরেকজন মারা গেছে, ঠিক আগের মতোই। শরীরে কোনো ক্ষত নেই, চোখ স্থির, দৃষ্টি উপরের কড়িকাঠের দিকে। এই ঠিক আগের মতোই কথাটাই হিতেশবাবুর মাথার ভেতরে আটকে গিয়েছিল, কারণ তিনি জানতেন আগের মতো বলতে ঠিক কী বোঝানো হচ্ছে। দেবনাথ মিত্র, যে মানুষটা নিজেকে আজীবন অতিলৌকিক বিষয়ে অনুসন্ধানকারী বলে পরিচয় দিয়েছিল, যে মানুষটা ভয়ের গল্প বলতো কিন্তু নিজে ভয় পেত না, সে মানুষটা হঠাৎ করে আরেকজন সাধারণ মৃতের মতো হয়ে গেল কিভাবে? হিতেশবাবু শহরে ফিরে এলেন। কলকাতার রাস্তায় তখন সব আগের মতোই চলছিল। ট্রাম চলছিল, অফিসে কাজের চাপ ছিল, খবরের কাগজে অন্য খবর ছাপা হচ্ছিল। কোথাও লেখা নেই রঘুনাথগঞ্জের এক পুরনো জমিদারি বাড়িতে আরেকটা অস্বাভাবিক মৃত্যু ঘটেছে। কিন্তু হিতেশবাবুর ভেতরে কিছু একটা স্থায়ীভাবে বদলে গিয়েছিল। তিনি দেবনাথ মিত্রকে খুব কাছ থেকে চিনতেন না, বন্ধুও ছিলেন না, তবু সেই মানুষটার মৃত্যু তাঁকে গভীরভাবে আঘাত করেছিল। কারণ দেবনাথ মিত্র এমন একজন মানুষ ছিলেন যিনি নিজের জীবনের শেষ অংশটা পুরোপুরি অজানার পেছনে ব্যয় করেছিলেন, আর সেই অজানাই শেষ পর্যন্ত তাঁকে গ্রাস করেছে। ভয় হিতেশবাবুকে প্রথমে গ্রাস করেনি। যেটা এসেছিল সেটা ছিল এক ধরনের শূন্যতা, যেন কোনো অসম্পূর্ণ বাক্য মাঝপথে থেমে গেছে। দেবনাথ মিত্রের শেষ সকালটা, নিমের দাঁতন হাতে জঙ্গল থেকে বেরিয়ে আসা সেই নির্ভার হাসি, সব মিলিয়ে একটা অস্বস্তিকর বৈপরীত্য তৈরি করছিল। একটা মানুষ যদি রাতে মরে তবে সকালে দেখা যায় না, কিন্তু হিতেশবাবু জানতেন এই মানুষটাকে তিনি পরের দিনও দেখতে পেতেন বলে মনে হয়েছিল। এই মনে হওয়াটাই ছিল সমস্যা। দেবনাথ মিত্রের কথা মনে পড়লেই হিতেশবাবুর মাথায় একটা শব্দ ভেসে উঠত, আরাম। দেবনাথ মিত্র বলেছিলেন, মজুমদার বাড়ির সেই ঘরে রাতটা নাকি বেশ আরামেই কেটেছে। বাতাস ছিল, আলো ছিল, যত্ন ছিল। এই যত্নের ধারণাটাই হিতেশবাবুকে অস্বস্তিতে ফেলত। কারণ যত্ন মানে সচেতনতা, আর সচেতনতা মানে ওখানে কিছু ছিল যা বুঝতে পারছিল সে কি করছে। দিনের পর দিন কেটে গেল। হিতেশবাবু অফিসে যেতেন, ফিরতেন, কাজ করতেন, কিন্তু কাজের ভেতরে ঢুকতে পারতেন না। কাগজের লেখা পড়তেন, কিন্তু শব্দগুলো মাথার ভেতরে পৌঁছত না। রাতে ঘুমোতে গেলে মজুমদার বাড়ির কথা মনে পড়ত। উত্তর পশ্চিমের ঘর, ভাঙা টানা পাখা, কড়িকাঠ, আর সেই অট্টহাসি যেটা তিনি শেষবার শুনেছিলেন। এইসব স্মৃতি ভয়ের ছিল না, এই স্মৃতি ছিল অসমাপ্তির। কিছু স্মৃতি থাকে যেগুলো সময়ের সঙ্গে হালকা হয় না, বরং চুপ করে বসে থাকে, দরজা বন্ধ ঘরের মতো। দরজাটা খুললেই আবার সব আগের মতো। হিতেশবাবু বুঝতে পারছিলেন দেবনাথ মিত্রের মৃত্যু শেষ নয়। এই অনুভূতিটা কোনো দৃশ্য নয়, কোনো শব্দও নয়, এটা একটা চাপ, বুকের ভেতরে হালকা কিন্তু স্থায়ী চাপ। এই চাপটাই এক রাতে ভেঙে পড়ল। সেদিন অমাবস্যা ছিল। হিতেশবাবু খেয়াল করেননি ক্যালেন্ডারে, তবু জানতেন আজ আকাশে চাঁদ নেই। এই জানাটা যুক্তি থেকে আসেনি, এটা অনুভব থেকে এসেছে। ঘুমটা ছিল অদ্ভুত, খুব গভীর নয়, খুব হালকাও নয়,
মাঝখানে কোথাও, এমন একটা জায়গা যেখানে মানুষ পুরোপুরি ঘুমোয় না, আবার পুরোপুরি জাগেও না। সেইখানেই দেবনাথ মিত্র এলেন। আগের মতোই কালো কোট, বুট জুতো, মুখে সেই চেনা হাসি। কিন্তু এবার হাসিটা অসম্পূর্ণ। তিনি কিছু বললেন না। এই নীরবতাটা অস্বাভাবিক ছিল না, বরং স্বাভাবিকের চেয়েও বেশি। কারণ অনেক সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো শব্দে বলা যায় না। দেবনাথ মিত্রের চোখের দিকে তাকিয়ে হিতেশবাবু একটা জিনিস স্পষ্টভাবে অনুভব করলেন। ক্লান্তি। ভয় নয়, রাগ নয়, ক্লান্তি। যেন বহুদিন ধরে কেউ অপেক্ষা করে যাচ্ছে। এই অপেক্ষার ভারে হিতেশ এই হাত তোলাটা কোনো ডাক নয়, কোনো অনুরোধও নয়। এটা ছিল সীমার ইঙ্গিত, ঠিক কড়িকাঠের নিচের দিকে। এই মুহূর্তেই হিতেশবাবু বুঝে গেলেন এই স্বপ্নটা কল্পনা নয়, এই স্বপ্নটা একটা সংযোগ। কারণ এই ঘরের ছবি তিনি নিজে বানাননি। এই অনুভব তার নিজের নয়, এই অনুভব তার কাছে এসেছে। কারণ তিনি সহানুভূতিশীল ছিলেন, কারণ তিনি দেবনাথ মিত্রকে হাসির আড়ালে চিনতে পেরেছিলেন। এই বোঝাটাই বিপজ্জনক, কারণ সহানুভূতি অনেক সময় দরজা খুলে দেয়। ঘুম ভেঙে গেল। হিতেশবাবু উঠে বসলেন, ঘরে আলো জ্বালালেন, জানলার বাইরে তাকালেন। সব স্বাভাবিক, কিন্তু বুকের ভেতরের চাপটা যায়নি। এইবার তিনি বুঝলেন এই ডাক উপেক্ষা করা যাবে না। কারণ এটা কৌতূহলের ডাক নয়, এটা দায়িত্বের ডাক। পরদিন সকাল থেকে তিনি অস্থির হয়ে উঠলেন। অফিসে বসে থাকতে পারলেন না। কাজের ফাইল খুলে আবার বন্ধ করলেন। মাথার ভেতরে একটা কথাই ঘুরঘুরছিল, যদি দেবনাথ মিত্র এখনো আটকে থাকেন, যদি মজুমদার বাড়ির অভিশাপ শেষ না হয়ে থাকে। এই প্রশ্নগুলোর উত্তর তার জানা নেই, কিন্তু এড়িয়ে যাওয়ার শক্তিও নেই। এই দ্বন্দ্বের মধ্যেই তার মনে এলো একটি নাম, তারানাথ তান্ত্রিক। এই নামটা তার কাছে কোনো গল্পের নাম নয়, এই নামটা সম্ভাবনা। এই ভাবনাটাই সিদ্ধান্তে পরিণত হল। কারণ যদি কেউ এই ধরনের বাঁধন বুঝতে পারেন, তাহলে সেই মানুষটাই তারানাথ। তাই পথ সহজ নয়। তবু তিনি জানতেন এই পথ এড়িয়ে যাওয়া অসম্ভব। কারণ দেবনাথ মিত্রের ভয় শেষ হয়নি, আর সেই ভয়ের উত্তরাধিকার এখন তার কাঁধে। প্রথম রাতের পর হিতেশবাবু নিজেকে বোঝাতে চেয়েছিলেন এটা নিছকই অবচেতন মনের খেলা। মানুষের মন অদ্ভুত। দিনের বেলায় যেসব কথা চুপ করে থাকে, রাত নামলেই তারা পথ খুঁজে নেয়। বিশেষ করে যখন কোনো স্মৃতি অসমাপ্ত থেকে যায়, তখন ঘুম তার জন্য নিরাপদ আশ্রয় নয়, বরং উন্মুক্ত দরজা। এই ভেবেই হিতেশবাবু নিজেকে সামলাতে চেয়েছিলেন, কিন্তু মন সব সময় যুক্তি মানে না। পরের অমাবস্যায় স্বপ্নটা আবার এলো। এবার আর অস্পষ্ট নয়, এবার দৃশ্যটা পরিষ্কার, ভয়ঙ্করভাবে পরিচিত। মজুমদার বাড়ির সেই উত্তর পশ্চিমের ঘর। তবে ঘরটা তিনি যেমন দেখেছিলেন তেমন নয়। ধুলো নেই, শ্যাওলা নেই, মাকড়সার জাল নেই। দেওয়ালগুলো অক্ষত। জানলা দিয়ে একটা নরম আলো ঢুকছে। এই আলো কোনো প্রদীপের নয়, চাঁদেরও নয়। যেন ঘরটাই নিজের ভেতর থেকে আলো ছড়াচ্ছে। এই নিখুঁততাই হিতেশবাবুকে অস্বস্তিতে ফেলল। কারণ তিনি জানতেন এই ঘর এমন হতে পারে না। বাস্তব আর স্বপ্নের এই ফারাকটাই ছিল বিপজ্জনক। ঘরের মাঝখানে দেবনাথ মিত্র দাঁড়িয়েছিলেন। এবার তার মুখে কোনো হাসি নেই। কালো কোটটা আগের মতোই,
বুট জুতো আগের মতোই, কিন্তু শরীরটা যেন খানিকটা হালকা, যেন ঠিক করে স্থির হতে পারছে না। তিনি কিছু বললেন না। এই নীরবতাটা এবার আগের চেয়ে ভারী, কারণ হিতেশবাবু অনুভব করলেন এই নীরবতার ভেতরে চাপা যন্ত্রণা জমে আছে, এমন যন্ত্রণা যেটা আর কথা দিয়ে প্রকাশ করা যায় না। দেবনাথ মিত্র ধীরে ধীরে মাথা তুললেন। এই চোখে ভয় নেই, ক্ষোভ নেই, এই চোখে আছে অপেক্ষা। এই অপেক্ষার ভার হিতেশবাবুর বুকের ভেতরে ধাক্কা দিল। তিনি বুঝলেন এই স্বপ্ন তাকে দেখাতে আসেনি, ডেকে আনতে এসেছে। ঘরের এক কোণায় অন্ধকার জমে উঠল। এই অন্ধকার সাধারণ অন্ধকার নয়। এই অন্ধকারের ভেতরে স্তর আছে, সময়ের স্তর, ঘটনার স্তর, যন্ত্রণার স্তর। এই অন্ধকারের ভেতর থেকে ধীরে ধীরে আরও অবয়ব তৈরি হতে লাগল। একটা নয়, একাধিক। কেউ স্পষ্ট নয়, কারো মুখ নেই, কারো শরীর সম্পূর্ণ নয়, তবু উপস্থিতি আছে। এই উপস্থিতিগুলো কোনো কিন্তু হিতেশবাবু বুঝতে পারলেন এরা সবাই অপেক্ষা করছে। দেবনাথ মিত্র তখন খুব ধীরে হাত তুললেন। এই হাত তোলাটা ডাক নয়, এই হাত তোলাটা ইশারাও নয়, এটা ছিল সীমা দেখানো, ঠিক কড়ি কাঠের নিচে। হিতেশবাবুর শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ তিনি বুঝলেন এই ঘরের সঙ্গে দেবনাথ মিত্রের সম্পর্ক শেষ হয়নি। এই ঘরের সঙ্গে আরও অনেকের সম্পর্ক শেষ হয়নি। হঠাৎ একটা শব্দ ভেসে এলো, ঘড়ির শব্দ। ঠং ঠং ঠং। 12টা। এই শব্দটা শোনা মাত্র হিতেশবাবুর মাথার ভেতর সব কিছু গুলিয়ে গেল। বাস্তব আর স্বপ্নের সীমা ভেঙে পড়ল। ঘরের আলো এক মুহূর্তে নিভে গেল। অন্ধকার। তারপর এক অদ্ভুত গন্ধ, পুরনো কাঠ, ভেজা মাটি, আর তার সঙ্গে একটা চাপা তিক্ততা, যেন দীর্ঘদিনের রাগ জমে আছে বাতাসে। এই গন্ধ তার পরিচিত, কারণ তিনি একসময় সেই ঘরে দাঁড়িয়ে এই গন্ধ টের পেয়েছিলেন। দেবনাথ মিত্র তখন আবার তার দিকে তাকালেন। এই তাকানোয় অনুরোধ নেই, এই তাকানোয় দায়িত্ব ছেড়ে দেওয়া নেই, এই তাকানোয় আছে একটাই কথা, একা নই। এই অনুভবের সঙ্গে সঙ্গে স্বপ্ন ভেঙে গেল। হিতেশবাবু উঠে বসলেন। ঘামে ভিজে গেছে শরীর, বুকের ভেতরে ধুকপুক করছে। জানলার বাইরে তাকালেন। আকাশ কালো, চাঁদ নেই, সব স্বাভাবিক। তবু কিছু বদলে গেছে। এইবার আর তিনি নিজেকে বোঝাতে পারলেন না যে এটা কেবল স্বপ্ন, কারণ এই স্বপ্নের সঙ্গে তার শরীর জড়িয়ে গেছে। পরের দিন তিনি কাজে গেলেন, কাগজের দিকে তাকালেন, লেখা পড়লেন, কিন্তু শব্দগুলো মাথায় ঢুকল না। সহকর্মীদের কথা শুনলেন, উত্তর দিলেন, কিন্তু ভেতরে কোথাও অন্য একটা কথাই ঘুরছিল। মজুমদার বাড়ি, উত্তর পশ্চিমের ঘর, দেবনাথ মিত্র, এই তিনটে জিনিস একে অপরের সঙ্গে জড়িয়ে গেছে। রাতে ঘুমোতে গেলে হিতেশবাবু আলো জ্বালিয়ে রাখলেন। এটা ভয়ের জন্য নয়, এটা নিশ্চিত হওয়ার জন্য তিনি জেগে আছেন। তবু সেই রাতেও স্বপ্ন এলো। এবার কোনো দৃশ্য নেই, শুধু অনুভব, একটা ভার, যেন কোনো জায়গায় কেউ আটকে আছে। সময় তার চারপাশ দিয়ে বয়ে যাচ্ছে, কিন্তু সে নড়তে পারছে না। এই অনুভবটাই সব, কারণ এটা কল্পনা নয়,
এই অনুভব বাস্তবের মতোই স্পষ্ট। হিতেশবাবু বুঝলেন এই ডাক থামবে না, কারণ তিনি শুনেছেন যে একবার শুনে সে আর ফিরে যেতে পারে না। তৃতীয় অমাবস্যায় স্বপ্নটা আর আসেনি, কিন্তু তার মানে ডাক থেমে গেছে এমন নয়, বরং ডাকটা ভেতরে চলে গেছে। এখন আর ছবি দেখানোর দরকার নেই, এখন দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। হিতেশবাবু সকালে উঠে সিদ্ধান্ত নিলেন। এই সিদ্ধান্ত হঠাৎ নয়, এই সিদ্ধান্ত অনেক দিনের জমা। তিনি জানতেন এই ব্যাপারে নিজের যুক্তি, নিজের সাহস, নিজের শক্তি যথেষ্ট নয়। কারণ মজুমদার বাড়ির অভিশাপ কেবল ভয়ের বিষয় নয়, এটা ইতিহাস, এটা অন্যায়। আর অন্যায় বুঝতে হলে আলাদা ধরনের দৃষ্টি দরকার। এই দৃষ্টি তার মনে একটা নাম এনে দিল, তারানাথ তান্ত্রিক। এই নামটা তিনি আগেও শুনেছেন, লোকমুখে, গল্পে, আধা বিশ্বাসে। কিন্তু আজ এই নামটা গল্প নয়, আজ এই নামটা শেষ ভরসা। হিতেশবাবু জানতেন তারানাথ তান্ত্রিক সব অনুরোধ গ্রহণ করেন না। তিনি জানতেন এই অনুরোধটা বিপজ্জনক। তবু তিনি সিদ্ধান্ত নিলেন তিনি যাবেন, কারণ দেবনাথ মিত্রের সেই চোখের চাহনি তাকে ছেড়ে দিচ্ছে না। এই চাহনি ভয়ের নয়, এই চাহনি প্রশ্নের। আর সেই প্রশ্নের উত্তর না দিলে তার নিজের জীবনও শান্ত হবে না। এই সিদ্ধান্ত নিয়েই তিনি প্রস্তুতি শুরু করলেন। কাগজপত্র গোছালেন, পুরনো নোটগুলো দেখলেন, রঘুনাথগঞ্জের সেই দিনের কথা মনে করলেন। এই মনে করাটা কষ্টের, কিন্তু প্রয়োজনীয়। কারণ কিছু পথে হাঁটতে গেলে পেছনের পথটা পরিষ্কার করে দেখতে হয়। এইসবের মধ্যেই হিতেশবাবু বুঝলেন এই গল্প এখন আর দেবনাথ মিত্রের নয়, এই গল্প তার নিজের। কারণ তিনিই ডাক শুনেছেন, আর ডাক শোনা মানেই পথে নামা। এটা এক ধরনের সীমারেখা পার হওয়া। কারণ তারানাথ তান্ত্রিক এমন একজন মানুষ যার নাম উচ্চারণ করার আগে লোকজন একটু থামে। এই থামাটা ভয়ের জন্য নয়, সম্মানের জন্যও নয়, এটা অনিশ্চয়তার জন্য। কারণ তারানাথ তান্ত্রিক সব প্রশ্নের উত্তর দেন না, আর যে সব প্রশ্নের উত্তর দেন সেগুলো শোনার মতো শক্ত মনের দরকার হয়। হিতেশবাবু শহরের এক প্রান্তে ছোট্ট একটা বাড়ির সামনে এসে দাঁড়ালেন। আশপাশে বিশেষ কিছু নেই, না বড় ফটক, না ভিড়। বাড়িটা যেন ইচ্ছাকৃতভাবেই নিজেকে চোখের আড়ালে রেখেছে। এই বাড়ির দরজায় কোনো নাম ফলক নেই, কিন্তু যারা জানে তারা জানে এইখানেই তারানাথ তান্ত্রিক থাকেন। দরজার সামনে দাঁড়িয়ে হিতেশবাবুর মনে হল এই মুহূর্তে ফিরে গেলে হয়তো সব আগের মতো হয়ে যাবে, স্বপ্নগুলো মিলিয়ে যাবে, চাপটা কমে যাবে। কিন্তু এই ভাবনাটাই তাকে বুঝিয়ে দিল ফিরে যাওয়ার পথ নেই। কারণ সত্যিকারের ডাক সবসময় অস্বস্তি তৈরি করে। তিনি দরজায় কড়া নাড়লেন, ভেতর থেকে কোনো শব্দ এলো না। আরেকবার কড়া নাড়লেন, এইবার দরজাটা খুব ধীরে খুলল। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে প্রথম দেখায় আলাদা করে বোঝা যায় না। সাধারণ পোশাক, সাধারণ চেহারা, চোখে কোনো নাটকীয়তা নেই, কিন্তু সেই চোখের গভীরতা আলাদা। এই চোখ বহু জিনিস দেখেছে, আর বহু জিনিস না দেখার সিদ্ধান্ত নিয়েছে। তারানাথ তান্ত্রিক হিতেশবাবুর দিকে তাকালেন। এই তাকানো প্রশ্নের নয়, এই তাকানো মাপার। হিতেশবাবু বুঝলেন তিনি ইতিমধ্যেই যাচাই হয়ে যাচ্ছেন। ভেতরে ঢোকার আমন্ত্রণ আসেনি, কিন্তু দরজাটা খোলা রইল। এই খোলা দরজাটাই যথেষ্ট। হিতেশবাবু ভেতরে ঢুকলেন। ঘরটা খুব সাধারণ, কোনো তন্ত্রের চিহ্ন নেই, কোনো অদ্ভুত জিনিস চোখে পড়ে না।
বই আছে, পুরনো কাগজ আছে, কিছু জিনিস এমনভাবে রাখা যেন সেগুলোর স্থান ঠিক করা হয়েছে বহু আগেই। এই শৃঙ্খলাই সবচেয়ে অস্বস্তিকর, কারণ অশৃঙ্খলা সহজ, শৃঙ্খলা অভিজ্ঞতা থেকে আসে। তারানাথ তান্ত্রিক বসে পড়লেন। হিতেশবাবু দাঁড়িয়েই রইলেন। এই দাঁড়িয়ে থাকা সম্মানের জন্য নয়, এই দাঁড়িয়ে থাকা অনিশ্চয়তার জন্য। কিছুক্ষণ নীরবতা রইল। এই নীরবতা ভাঙার দায়িত্ব হিতেশবাবুর। তিনি খুব ধীরে কথা শুরু করলেন, শব্দগুলো গুছিয়ে নয়, বরং সতর্কভাবে। তিনি দেবনাথ মিত্রের কথা বললেন, মজুমদার বাড়ির কথা বললেন, স্বপ্নের কথা বললেন। বললেন, এই বলা কোনো অভিযোগ নয়, এই বলা ব্যাখ্যাও নয়, এই বলা একটা ভার নামানোর চেষ্টা। তারানাথ তান্ত্রিক কোনো প্রতিক্রিয়া দেখালেন না, না অবাক হলেন, না সন্দেহ প্রকাশ করলেন। এই নির্লিপ্ততাই হিতেশবাবুকে অস্বস্তিতে ফেলল। কারণ সাধারণ মানুষ এসব শুনলে অন্তত প্রশ্ন করে, কিন্তু তারানাথ তান্ত্রিক প্রশ্ন করলেন না। তিনি শুধু শুনলেন। এই শোনাটা গভীর, এই শোনাটা বিচারহীন। হিতেশবাবু কথা শেষ করলেন। নীরবতা ফিরে এলো। এই নীরবতা এবার আরও ভারী, কারণ সব বলা হয়ে গেছে। এখন রায়ের পালা। তারানাথ তান্ত্রিক খুব ধীরে বললেন, সব ডাক সাহায্যের জন্য আসে না। এই কথাটা শুনেই হিতেশবাবুর বুক কেঁপে উঠল, কারণ এই কথার ভেতরে একটা সম্ভাবনা আছে তিনি ভুল করছেন। তারানাথ তান্ত্রিক আবার বললেন, কিছু ডাক আসে শুধু জানিয়ে দেওয়ার জন্য। এই কথার মানে হিতেশবাবু সঙ্গে সঙ্গে বুঝলেন না, কিন্তু অনুভব করলেন এই মানুষটা তাড়াহুড়ো করে কিছু করবেন না। তারানাথ তান্ত্রিক উঠে দাঁড়ালেন। ঘরের এক কোণে রাখা একটা পুরনো খাতার দিকে তাকালেন। এই তাকানোটা খুব ছোট, কিন্তু হিতেশবাবুর মনে হল এই খাতায় অনেক গল্প জমা আছে। তারানাথ তান্ত্রিক তখন বললেন, তুমি যা দেখছ সেটা ভয় নয়, সেটা বাঁধন। এই এক শব্দেই অনেক কিছু পরিষ্কার হয়ে গেল। বাঁধন মানে কিছু আটকে আছে, বাঁধন মানে কিছু ছাড়া পায়নি। তারানাথ তান্ত্রিক জানালেন, মজুমদার বাড়ির মতো জায়গায় মৃত্যু হলে সব আত্মা চলে যায় না, কিছু রয়ে যায়। কারণ তারা অন্যায় পেয়েছে, কারণ তারা প্রশ্ন রেখে গেছে। হিতেশবাবু বুঝলেন তারানাথ তান্ত্রিক তার কথা বিশ্বাস করেছেন, কিন্তু বিশ্বাস করা মানেই সাহায্য করা নয়। তারানাথ তান্ত্রিক বললেন, এই ধরনের বাঁধন ছোঁয়া মানে নিজের জীবনেও ছায়া ডেকে আনা। এই সতর্কতা হিতেশবাবুকে থামাতে পারেনি, বরং নিশ্চিত করেছে এই কাজটা প্রয়োজনীয়। তিনি জানতেন এই ঝুঁকি না নিলে দেবনাথ মিত্রের অপেক্ষা শেষ হবে না। তারানাথ তান্ত্রিক কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর ধীরে পড়লেন, রঘুনাথগঞ্জে যেতে হবে। এই কথাটা হালকা ছিল, কিন্তু তার ভেতরে একটা দীর্ঘ পথ লুকিয়েছিল। হিতেশবাবু কিছু বললেন না, কারণ তিনি জানতেন এই সম্মতি অর্ধেক পথ পেরোনো। তারানাথ তান্ত্রিক যোগ করলেন, আমি অভিশাপ ভাঙতে চাই না, আমি গল্প শুনতে চাই। এই কথার মানে তখনও পুরোপুরি স্পষ্ট নয়, কিন্তু হিতেশবাবু বুঝলেন এই গল্প বলাতে বাধ্য করাই আসল কাজ। তারানাথ তান্ত্রিক বললেন, অমাবস্যার আগে যেতে হবে, কারণ বাঁধন তখন দুর্বল হয়। এই কথা শুনে হিতেশবাবুর বুক আবার ভারী হয়ে উঠল, কারণ অমাবস্যা মানেই ঘটনার পুনরাবৃত্তি। তারানাথ তান্ত্রিক প্রস্তুতি শুরু করলেন।
কোনো নাটক নেই, কোনো বড় ঘোষণা নেই, শুধু কয়েকটা জিনিস গুছিয়ে নেওয়া। এই প্রস্তুতির মধ্যেই হিতেশবাবু বুঝলেন এই মানুষটা সত্যিই যাবেন। এই যাওয়াটা সৌজন্যের নয়, এই যাওয়াটা দায়িত্বের। ঘর থেকে বেরোনোর সময় তারানাথ তান্ত্রিক বললেন, যা আটকে আছে তাকে ছাড়াতে হলে প্রথমে জানতে হবে সে কেন আটকে আছে। এই কথাটাই এই যাত্রার মূল। হিতেশবাবু দরজার বাইরে এসে দাঁড়ালেন। শহরের শব্দ তখনও চলছিল, কিন্তু তার মনে হল এই শব্দগুলোর সঙ্গে তার আর তেমন সম্পর্ক নেই, কারণ তিনি এখন এমন এক পথে পা দিয়েছেন যেখানে শব্দ কমে যায় আর ইতিহাস কথা বলে। শহর ছাড়ার মুহূর্তগুলো সবসময় একটু আলাদা হয়, বিশেষ করে যখন যাওয়াটা কোনো বেড়াতে যাওয়া নয়, বরং এমন এক জায়গায় যেখানে ফিরে আসার অভিজ্ঞতা আগের মতো নাও থাকতে পারে। হিতেশবাবু আর তারানাথ তান্ত্রিক ভোরের ট্রেনে উঠলেন। স্টেশনের ভিড় তখনও পুরোপুরি জেগে ওঠেনি। চায়ের দোকানগুলো ধীরে ধীরে আগুন ধরাচ্ছে, পোর্টাররা অলস ভঙ্গিতে বসে আছে, আর প্ল্যাটফর্মের ওপর ছড়িয়ে আছে রাতের অবশিষ্ট ক্লান্তি। এই ভিড়ের মধ্যেও তারানাথ তান্ত্রিক আলাদা করে চোখে পড়ছিলেন না। তিনি ইচ্ছে করেই আলাদা করে চোখে পড়েন না, কারণ যারা খুব বেশি দেখেন তারা সাধারণ থাকতে শেখেন। ট্রেন ছাড়ল। শহরের দালানগুলো জানলার ফ্রেমের মধ্যে ধীরে ধীরে পিছিয়ে যেতে লাগল। কংক্রিটের জায়গা নিতে লাগল গাছপালা, শব্দের জায়গা নিতে লাগল ফাঁকা। এই পরিবর্তনটা শুধু দৃশ্যের নয়, মনের ভেতরেও কিছু বদলাতে শুরু করল। হিতেশবাবু জানলার বাইরে তাকিয়ে বসে রইলেন। চাষের জমি, ছোট স্টেশন, অচেনা নাম, সবকিছু একটার পর একটা চলে যাচ্ছে, কিন্তু তার মাথার ভেতরে ঘুরছে শুধু একটা জায়গা, মজুমদার বাড়ি। এই নামটার মধ্যেই একটা ভার আছে। তারানাথ তান্ত্রিক খুব কম কথা বলছিলেন, এটা তার স্বভাব। তিনি জানেন যাত্রার সময় বেশি কথা বললে অনেক গুরুত্বপূর্ণ অনুভব চাপা পড়ে যায়। তবু মাঝে মাঝে তিনি জানলার বাইরে তাকিয়ে খুব ধীরে চোখ বন্ধ করতেন। এই চোখ বন্ধ করা ঘুমের জন্য নয়, এই চোখ বন্ধ করা শোনার জন্য। কারণ কিছু জায়গা আছে যেগুলো অনেক দূর থেকেই নিজের অস্তিত্ব জানান দেয়। রঘুনাথগঞ্জ ঠিক তেমনই এক জায়গা। ট্রেন যত এগোচ্ছিল বাতাসের গন্ধ বদলাতে লাগল। শহরের ধোঁয়া নেই, তার জায়গায় এসেছে ভেজা মাটি, পাতার গন্ধ, আর এক ধরনের পূর্ণ স্থিরতা, যেন এই অঞ্চলে সময় একটু ধীরে চলে। হিতেশবাবু হঠাৎ খেয়াল করলেন এই পথ তিনি আগেও এসেছেন, কিন্তু তখন তার চোখে এইসব ধরা পড়েনি, কারণ তখন তার মনে প্রশ্ন ছিল না। এখন প্রশ্ন আছে, আর প্রশ্ন থাকলে মানুষ অনেক কিছু দেখতে পায়। একটা ছোট স্টেশনে ট্রেন থামল। নামটা পড়ে হিতেশবাবুর বুক কেঁপে উঠল। রঘুনাথগঞ্জ কাছাকাছি। এই স্টেশনে কয়েকজন যাত্রী নামল, কয়েকজন উঠল। কেউ কেউ হালকা চোখে তাকালো তারানাথ তান্ত্রিকের দিকে, কিন্তু বেশিক্ষণ নয়। যেন অবচেতন মনে তারা বুঝে গেল এই মানুষটার দিকে বেশি তাকানো ঠিক নয়। এই ধরনের অনুভবের ব্যাখ্যা নেই, এটা শুধু হয়। ট্রেন আবার চলল। এই শেষ অংশটা সবচেয়ে দীর্ঘ মনে হল, কারণ প্রত্যাশা মানুষকে সময়ের হিসেব ভুলিয়ে দেয়। হিতেশবাবু ভাবছিলেন তিনি কি আবার মজুমদার বাড়ির সামনে দাঁড়াতে পারবেন? সেই ফটক, সেই জঙ্গল, সেই ছায়া সব আবার তার সামনে আসবে। এই ভাবনাটা তাকে ভয় দেখাচ্ছিল না, এটা তাকে প্রস্তুত করছিল। রঘুনাথগঞ্জ স্টেশনে নামতেই
পরিবেশটা একেবারে বদলে গেল। শহরের কোনো তাড়া নেই, লোকজন ধীরে হাঁটে, কথা কম বলে, চোখে একটা সাবধানতা। হিতেশবাবু অনুভব করলেন এই জায়গাটা জানে কি লুকিয়ে আছে তার ভেতরে। হীরেন বিশ্বাস তাদের নিতে এসেছিলেন। হীরেন বিশ্বাসের মুখে সেই পুরনো হাসি, কিন্তু চোখে একটা বাড়তি প্রশ্ন। তিনি তারানাথ তান্ত্রিককে দেখে মাথা নুইয়ে প্রণাম করলেন। এই প্রণাম সম্মানের জন্য নয়, এই প্রণাম ভরসার জন্য। তারা হাঁটতে হাঁটতে হীরেন বিশ্বাসের বাড়ির দিকে গেলেন। পথে হীরেন বিশ্বাস খুব কম কথা বললেন। গ্রামের রাস্তা তখন প্রায় ফাঁকা, কুকুরগুলো যেন একটু দূরে দূরে বসে আছে। হীরেন বিশ্বাসের বাড়ি আগের মতোই, উঠোন, গাছ, পুরনো দেওয়াল, সব অপরিবর্তিত। কিন্তু হিতেশবাবু বুঝলেন মানুষ বদলেছে, কারণ মানুষ জানে অমাবস্যা আসছে। বাড়িতে ঢুকে বসতেই হীরেন বিশ্বাস চা আনতে গেলেন। চায়ের ধোঁয়ার সঙ্গে মিশে উঠল গ্রামের চেনা গন্ধ। এই গন্ধ হিতেশবাবুর বুকটা হালকা করে দিল, কারণ এই গন্ধে বাস্তব আছে। তারানাথ তান্ত্রিক চা হাতে নিয়ে কিছুক্ষণ চুপ করে বসে রইলেন। তারপর খুব ধীরে বললেন, আজ রাতে কোথাও যাব না। এই কথাটার মানে হিতেশবাবু বুঝলেন, আজ শুনতে হবে, আজ দেখতে হবে না। হীরেন বিশ্বাস তখন মজুমদার বাড়ির কথা বলতে শুরু করলেন, খুব অল্প কথায়, কারণ এই গল্প এখানে সবাই জানে। এই গল্প নতুন করে বলার দরকার হয় না। তবু তার কণ্ঠে একটা ক্লান্তি ছিল, কারণ প্রতিটা গল্পই যখন অভিশাপের হয় তখন বলা মানেই আবার মনে করা। রাত নামল। রঘুনাথগঞ্জ ধীরে ধীরে নীরব হয়ে গেল। দূরে কোথাও শেয়ালের ডাক, আর তার মাঝখানে একটা চাপা অপেক্ষা। তারানাথ তান্ত্রিক উঠোনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালেন। চাঁদ নেই। তিনি জানতেন এই অন্ধকারেই উত্তর লুকিয়ে আছে। এই যাত্রা এখানেই শেষ নয়, এটা আসলে আসলে এখান থেকেই শুরু। হীরেন বিশ্বাসের বাড়িতে রাত নামার ধরনটা আলাদা। শহরে যেমন আলো জ্বলে ওঠে, শব্দ বাড়ে, এখানে ঠিক উল্টোটা ঘটে। সন্ধে নামতেই বাড়ির ভেতরে আলো কমে আসে, দরজার পাল্লা একটু আগেই বন্ধ হয়, উঠোনে কথা থেমে যায়। এই থেমে যাওয়াটা স্বাভাবিক নীরবতা নয়, এটা সাবধানতার। হিতেশবাবু খেয়াল করলেন রঘুনাথগঞ্জের মানুষ অন্ধকারকে ভয় পায় না, কিন্তু অমাবস্যার অন্ধকারকে সম্মান করে। যেন তারা জানে এই সময়টায় কিছু জিনিস জাগ্রত থাকে, যেগুলোকে উস্কে দেওয়া ঠিক নয়। হীরেন বিশ্বাস চা শেষ করে ধীরে ধীরে বসে পড়লেন। তার চোখে সেই পুরনো দিনের স্মৃতি, যেগুলো কেউ ইচ্ছে করে মনে করতে চায় না, কিন্তু ভুলতেও পারে না। তারানাথ তান্ত্রিক কিছু জিজ্ঞেস করলেন না। এই না জিজ্ঞেস করাটাই অনেক সময় সবচেয়ে বড় প্রশ্ন। হীরেন বিশ্বাস নিজেই কথা শুরু করলেন। তিনি বললেন, মজুমদার বাড়ি নিয়ে গ্রামে কেউ গল্প বানায় না, কারণ বানানোর মতো কিছু নেই। যা ঘটেছে সেটাই যথেষ্ট। তিনি বললেন, অনেক বছর আগে যখন বাড়িটা ছেড়ে সবাই চলে যায়, তখন প্রথমে মানুষ ভেবেছিল সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যাবে। বাড়ি পড়ে থাকলে ভূত থাকে, এই বিশ্বাস গ্রামে নতুন নয়। কিন্তু মজুমদার বাড়ির ব্যাপারটা আলাদা, কারণ এখানে ঘটনাগুলো সময় মেনে ঘটত, বিশেষ করে অমাবস্যায়। এই সময়ে কেউ যদি রাত কাটাতে যেত, পরদিন সকালে আর তাকে পাওয়া যেত না। দরজা বন্ধ থাকত, ঘরের ভেতরে কোনো অচিহ্নিত লড়াইয়ের চিহ্ন থাকত না, শুধু শরীর পড়ে থাকত, চোখ কড়ি কাঠের দিকে চাওয়া।
এই একই দৃশ্য বারবার, এই পুনরাবৃত্তি মানুষকে ভেঙে দেয়। হিতেশবাবু বুঝলেন এই গল্প শোনার মধ্যেই একটা অদ্ভুত চাপ তৈরি হচ্ছে, যেন বাড়িটা এখানেই আছে, শুধু কয়েকটা দেয়াল দূরে। তারানাথ তান্ত্রিক তখন ধীরে ধীরে উঠোনে পা রাখলেন। তিনি মাটির দিকে তাকালেন। এই তাকানো দেখে হীরেন বিশ্বাস থেমে গেলেন, কারণ এই তাকানো মানে শোনা শেষ, এখন অনুভবের পালা। তারানাথ তান্ত্রিক মাটিতে হাঁটু গেড়ে বসলেন। এই বসা প্রার্থনার, এই বসা শোনার। মাটি অনেক কিছু জানে, বিশেষ করে যেখানে দীর্ঘদিন ধরে অন্যায় জমে থাকে। হিতেশবাবু খেয়াল করলেন বাড়ির চারপাশে বাতাস হঠাৎ বদলে গেল, কেমন যেন ঠান্ডা, অথচ রাত খুব ঠান্ডা নয়। এই ঠান্ডা শরীরের নয়, এই ঠান্ডা স্মৃতির। তারানাথ তান্ত্রিক উঠে দাঁড়িয়ে বললেন, আজ রাতে কেউ মজুমদার বাড়ির দিকে যাবে না। এই কথা আদেশের মতো শোনাল না, এই কথা ছিল সতর্কতার। হীরেন বিশ্বাস মাথা নাড়লেন। তিনি জানতেন এই মানুষটা অযথা কিছু বলেন না। রাত গভীর হতে লাগল। হীরেন বিশ্বাসের বাড়িতে সবাই শুয়ে পড়ল, কিন্তু হিতেশবাবুর চোখে ঘুম এলো না। তিনি জানলার কাছে বসে রইলেন। বাইরে অন্ধকার। এই অন্ধকারে ছকারে দূরের কাজগুলো যেন কাছাকাছি চলে এসেছে। হঠাৎ দূরে কুকুরের ডাক উঠল, একটা নয়, একটার পর একটা। এই ডাক থামল না। হিতেশবাবুর বুকের ভেতর অজানা আশঙ্কা জমে উঠল। এই আশঙ্কা হঠাৎ করে থামল, যেন কেউ থামিয়ে দিল। এই থামিয়ে দেওয়াটাই ভয়ের, কারণ প্রকৃতির শব্দ সাধারণত এমনভাবে থামে না। হিতেশবাবু দেখলেন তারানাথ তান্ত্রিক উঠোনে দাঁড়িয়ে আছেন। তিনি আকাশের দিকে তাকিয়ে। চাঁদ নেই। তারানাথ তান্ত্রিক খুব ধীরে বললেন, ওরা টের পেয়েছে। এই ওরা শব্দটা স্পষ্ট নয়, কিন্তু হিতেশবাবু বুঝলেন মজুমদার বাড়ির ভেতরে যা আছে তা এখন সতর্ক। এই সতর্কতা মানে বিপদ। তারানাথ তান্ত্রিক যোগ করলেন, আজ রাতে কিছু করবে না, কিন্তু আমাদের দেখবে। এই দেখা মানে সরাসরি দেখা নয়, এই দেখা মানে নজর রাখা। হিতেশবাবুর বুক ভারী হয়ে উঠল, কারণ নজর মানেই পরীক্ষা। রাতের শেষ ভাগে হিতেশবাবু একটু ঘুমিয়েছিলেন। ঘুমটা ছিল অস্বস্তিকর। কোনো দৃশ্য নেই, কোনো স্বপ্ন নেই, শুধু অনুভব কেউ যেন খুব কাছ থেকে তাকিয়ে আছে। ভোরের দিকে তিনি চমকে উঠলেন। বাইরে আলো ফুটছে, পাখিরা ডাকছে, সব স্বাভাবিক, কিন্তু তার ভেতরে কিছু জমে আছে। একটা অস্বস্তি, একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর আজ পাওয়া যাবে না, কারণ তারানাথ তান্ত্রিক তখন চুপ করে বসে আছেন। এই চুপ করে বসা মানে তিনি কিছু হিসেব করছেন। হীরেন বিশ্বাস সকালে এসে বললেন, রাতে গ্রামে কেউ ঘুমোতে পারেনি। এই কথাটা সাধারণ অভিযোগ নয়। এই কথার ভেতরে একটা অস্বীকার করা ভয় আছে। তারানাথ তান্ত্রিক তখন বললেন, আজ মজুমদার বাড়িতে যাব। এই কথাটা খুব সাধারণভাবে বলা হলো, কিন্তু এর মানে ছিল এবার আর অপেক্ষা নয়। হিতেশবাবু বুঝলেন এই প্রথম সরাসরি মুখোমুখি হওয়ার সময় এসে গেছে। এই দিনটা শুধু দেখার জন্য নয়, এই দিনটা বোঝার জন্য। কারণ কোনো অভিশাপ ভাঙার আগে তাকে পুরোপুরি চিনতে হয়, আর সেই চেনার শুরু আজ। হীরেন বিশ্বাসের বাড়ি থেকে বেরোতেই হিতেশবাবুর মনে হল গ্রামটা আজ অন্যরকম। রাস্তায় লোক কম, যারা আছে
তারা চোখ নামিয়ে হাঁটছে। কেউ থামে না, কেউ কথা বাড়ায় না, যেন সবাই জানে আজ মজুমদার বাড়ির দিকে নজর পড়েছে। এই নজর পড়া মানেই অমঙ্গল। তারানাথ তান্ত্রিক সামনে হাঁটছিলেন। তার হাঁটার ভঙ্গিতে তাড়াহুড়ো নেই। এই ধীরতাই হিতেশবাবুকে সবচেয়ে বেশি অস্বস্তিতে ফেলছিল, কারণ ধীর মানুষ সাধারণত জানে কোথায় থামতে হবে। মজুমদার বাড়ির ফটক দূর থেকেই দেখা যায়। বড় নয়, জাঁকজমকপূর্ণও নয়, কিন্তু তার চারপাশের গাছগুলো এমনভাবে বেড়ে উঠেছে যে ফটকটা যেন নিজের ইচ্ছেতেই আড়ালে থাকতে চায়। এই আড়াল করার ভঙ্গিটাই অস্বাভাবিক। হিতেশবাবুর বুক ধক করে উঠল, কারণ তিনি এই জায়গায় আগেও এসেছেন, কিন্তু সেদিন তার সঙ্গে দেবনাথ মিত্র ছিলেন। আজ তিনি একা নন। তবু তার ভেতরের ভয়টা কমছে না। ফটকের সামনে এসে তারানাথ তান্ত্রিক থামলেন। তিনি হাত বাড়িয়ে লোহার পাল্লায় স্পর্শ করলেন। এই স্পর্শের সঙ্গে সঙ্গে হিতেশবাবু টের পেলেন হাওয়া বদলে গেছে। বাতাস নেই, অথচ নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তারানাথ তান্ত্রিক ফটক খুললেন। এই শব্দটা খুব সামান্য, কিন্তু নীরবতার ভেতরে সেটা অনেক দূর ছড়িয়ে পড়ল। ফটকের ভেতরে ঢুকতেই সময়ের হিসেব বদলে গেল। মনে হল এখানে ঢুকলেই বাইরের জগৎ একটু দূরে সরে যায়। শব্দগুলো চাপা পড়ে। আলোটা অন্যরকম। এই আলোর ভেতরে রং নেই, শুধু ধূসর। সদর দালানটা সামনে পড়তেই হিতেশবাবু থমকে দাঁড়ালেন। বাড়িটা ভাঙা নয়, বাড়িটা পরিত্যক্ত। এই দুইয়ের মধ্যে পার্থক্য আছে। ভাঙা বাড়ি সময়ের কাছে হারে, পরিত্যক্ত বাড়ি মানুষের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়। মজুমদার বাড়ি দ্বিতীয়টা। তারানাথ তান্ত্রিক উঠোনে দাঁড়িয়ে চারদিকে তাকালেন। এই তাকানো দেখার জন্য নয়, এই তাকানো মাপার জন্য। তিনি মাটিতে কিছু ছিটিয়ে দিলেন। এই ছিটানো কোনো দৃশ্যমান পরিবর্তন আনল না, কিন্তু হিতেশবাবু অনুভব করলেন বাড়ির ভেতরের চাপ একটু নড়ে উঠেছে। তারানাথ তান্ত্রিক খুব ধীরে বললেন, এখানে মৃত্যু শুধু হয়েছে তা নয়, এখানে মৃত্যু শেখানো হয়েছে। এই কথাটার মানে তখনই পরিষ্কার হল না, কিন্তু হিতেশবাবুর বুক ভারী হয়ে উঠল। উঠোন পেরিয়ে তারা সদর দরজার সামনে এলেন। দরজাটা আধ খোলা। এই আধ খোলা খোলা থাকা মানে বাড়িটা কাউকে আটকে রাখতে চায় না, কিন্তু ভেতরে ঢুকলে আর বেরোনো সহজ নয়। হিতেশবাবু পা বাড়াতে গিয়ে থমকালেন, কারণ ভেতর থেকে একটা ঠান্ডা হাওয়া বেরিয়ে এলো। এই হাওয়া শরীর ছুঁয়ে গেল। এই ছোঁয়া ত্বকে নয়, মনের ভেতরে। তারানাথ তান্ত্রিক প্রথমে ঢুকলেন, হিতেশবাবু তার পিছনে। ভেতরে ঢুকেই বোঝা গেল এই বাড়ির শব্দ আলাদা। পায়ের আওয়াজ এখানে একটু দেরিতে ফেরে, যেন মেঝে সিদ্ধান্ত নিতে সময় নিচ্ছে এই শব্দটা ফিরিয়ে দেবে কিনা। সিঁড়ির দিকে তাকাতেই হিতেশবাবুর গলা শুকিয়ে গেল। এই সিঁড়ি তাকে চিনে ফেলেছে। এই অনুভবটা অযৌক্তিক, তবু খুব স্পষ্ট। তারানাথ তান্ত্রিক সিঁড়ির প্রথম ধাপে পা রাখলেন। এই পা রাখার সঙ্গে সঙ্গে হিতেশবাবু টের পেলেন কোনো কিছু যেন সরে গেল। ঠিক কি সরে গেল বোঝা গেল না, কিন্তু হালকা লাগল। দোতলায় উঠে প্রথমেই চোখে পড়ল বারান্দা। বারান্দার একপাশে একটা ভাঙা ঘড়ি। পেন্ডুলাম নেই, কাঁটা নেই, তবু ঘড়িটা যেন এখনো সময় জানে। এই অদ্ভুত ধারণাটাই হিতেশবাবুকে কাঁপিয়ে দিল, কারণ সময় জানে এমন জিনিস অনেক সময় মানুষের থেকেও
বেশি বিপজ্জনক। তারানাথ তান্ত্রিক বারান্দায় দাঁড়িয়ে উত্তর পশ্চিমের দিকে তাকালেন। এই তাকানো খুব স্থির। এই তাকানোয় কোনো দ্বিধা নেই। হিতেশবাবু বুঝলেন এই ঘরটাই আসল। উত্তর পশ্চিমের ঘরের দরজা বন্ধ। এই বন্ধ থাকা অন্য দরজাগুলোর মতো নয়। এই বন্ধ থাকা ইচ্ছাকৃত। তারানাথ তান্ত্রিক দরজার সামনে দাঁড়িয়ে চোখ বন্ধ করলেন। এই চোখ বন্ধ করা প্রার্থনার নয়, এই চোখ বন্ধ করা শোনার জন্য। হিতেশবাবু কানে একটা শব্দ পেলেন, খুব হালকা। মনে হল কেউ যেন নিঃশ্বাস নিচ্ছে। এই নিঃশ্বাস ঘরের ভেতর থেকে আসছে, কিন্তু মানুষের নয়। তারানাথ তান্ত্রিক এই চোখ খোলার সঙ্গে সঙ্গে হাওয়া হঠাৎ থেমে গেল। তিনি দরজার দিকে হাত বাড়ালেন। এই মুহূর্তে হিতেশবাবুর মনে হল এই দরজাটা খুললে কিছু একটা বদলে যাবে। এই বদল ভালো না খারাপ তা জানা নেই, কিন্তু নিশ্চিত ফিরে যাওয়া যাবে না। দরজাটা খুলল। ভেতরের ঘরটা দেখতে খুব সাধারণ, কোনো ভয়ঙ্কর চিহ্ন নেই। একটা ভাঙা টেবিল, কয়েকটা চেয়ার, ঝুলন্ত টানা পাখার ভগ্নাংশ। কিন্তু এই সাধারণতাই ভয়ঙ্কর, কারণ এখানে কিছু লুকিয়ে রাখা হয়নি, সব কিছু প্রকাশ্য। তারানাথ তান্ত্রিক ঘরের মাঝখানে দাঁড়ালেন। তিনি মেঝের দিকে তাকালেন। এই তাকানোর সঙ্গে সঙ্গে হিতেশবাবুর মাথার ভেতরে একটা দৃশ্য ভেসে উঠল। একটা মানুষ, একটা দড়ি, একটা নিঃশব্দ চিৎকার। এই দৃশ্য তার নিজের নয়, এই দৃশ্য ঘরের। তারানাথ তান্ত্রিক খুব ধীরে বললেন, এখানে কেউ মরেনি, এখানে কাউকে মারা হয়েছে। এই কথার ভার ঘরের দেয়ালে আছড়ে পড়ল। হিতেশবাবুর মনে হল এই ঘর বহুদিন ধরে এই কথাটা শোনানোর জন্য অপেক্ষা করছিল। তারানাথ তান্ত্রিক পিছনে তাকালেন। এই তাকানোতে সিদ্ধান্ত। তিনি বললেন, অমাবস্যায় আবার আসব। এই কথাটাই এই দর্শনের শেষ। তারা ঘর থেকে বেরিয়ে এলেন। ফটক পেরোনোর সময় হিতেশবাবু একবার পিছনে তাকালেন। বাড়িটা আগের মতোই দাঁড়িয়ে আছে, কিন্তু তিনি জানেন এই বাড়ি এখন তাদের চিনে ফেলেছে, আর চেনা হয়ে গেলে আর চুপ করে থাকে না। মজুমদার বাড়ি থেকে ফিরে আসার পর তারানাথ তান্ত্রিক আর কোনো কথা বললেন না। এই নীরবতাটা হিতেশবাবুর কাছে অস্বস্তিকর লাগছিল, কারণ তারানাথ তান্ত্রিক যখন চুপ করে যান তখন তিনি কিছু এড়িয়ে যান না, বরং ভেতরে ভেতরে সব গুছিয়ে নেন। এই গুছিয়ে নেওয়ার সময়টুকু বাইরে থেকে নিষ্ক্রিয় মনে হলেও আসলে সেটাই সবচেয়ে বিপজ্জনক পর্যায়। হীরেন বিশ্বাসের বাড়িতে ফিরে এসে তারানাথ নিজের ঘরে ঢুকে পড়লেন। দরজাটা পুরোপুরি বন্ধ করলেন না, অর্ধেক খোলা রইল, যেন জানিয়ে দিলেন এটা আলাদা হওয়ার জন্য নয়, প্রস্তুতির জন্য। গ্রাম তখন ধীরে ধীরে অমাবস্যার দিকে এগোচ্ছে। রঘুনাথগঞ্জে অমাবস্যা মানে শুধু চাঁদের অনুপস্থিতি নয়, অমাবস্যা মানে শব্দ কমে যাওয়া। সন্ধে নামলেই লোকজন তাড়াতাড়ি ঘরে ঢুকে পড়ে। প্রদীপ কম জ্বলে, রাস্তার আলো নিভু নিভু করে। কথাবার্তা থেমে আসে। এই পরিবর্তন শহরে চোখে পড়ে না, কিন্তু গ্রামে পড়ে। হিতেশবাবু উঠোনে বসে এই পরিবর্তনগুলো লক্ষ্য করছিলেন। কুকুরগুলো আজ অকারণে ডাকছে না। পাখিরা সূর্য ডোবার অনেক আগেই গাছের ভেতর ঢুকে পড়েছে। বাতাসে একটা চাপা গন্ধ, ভেজা মাটি, পুরনো পাতা, আর এমন কিছু যার নাম নেই। এই গন্ধ ভয়ের নয়,
এই গন্ধ অপেক্ষার। তারানাথ তান্ত্রিক সেই রাতেই কিছু জিনিস বের করলেন। কোনো বড় আয়োজন নয়, কোনো নাটকীয়তা নেই। ছোট একটা কাপড়ের থলি, তার ভেতরে কিছু শুকনো শিকড়, ছাই, হাতে আঁকা কয়েকটা চিহ্ন আর একটা পাতলা সুতো, যেটাকে তিনি খুব সাবধানে ভাঁজ করে রাখলেন। হিতেশবাবু দেখলেন এই প্রস্তুতিতে কোনো তাড়াহুড়ো নেই, যেন তারানাথ জানেন অভিশাপ কোথাও পালাবে না, সে অপেক্ষা করবে। পরদিন গ্রামে একটা অদ্ভুত গুঞ্জন শুরু হলো। কেউ সরাসরি কিছু বলছে না, কিন্তু সবাই জানে মজুমদার বাড়ির দিকে আবার নজর পড়েছে। এই নজর পড়া মানেই অমঙ্গল। একজন বৃদ্ধ লোক উঠোনের বাইরে দাঁড়িয়ে হিতেশবাবুকে বলেছিল, ও বাড়ির দিকে তাকানো ভালো নয় বাবু। এই কথার ভেতরে কোনো হুমকি ছিল না, ছিল অভিজ্ঞতা। তারানাথ তান্ত্রিক এসব কথা শুনেও প্রতিক্রিয়া দেখালেন না। তিনি সন্ধ্যাবেলা উঠোনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালেন। চাঁদ নেই, তারা খুব কম। এই অন্ধকার তার কাছে নতুন নয়। তিনি জানেন অমাবস্যা মানেই অন্ধকার শক্তিশালী, কিন্তু অন্ধকার মানেই শত্রু নয়। অন্ধকার মানেই মুখোশ খুলে যাওয়া। এই উপলব্ধি নিয়ে তিনি কাজ শুরু করলেন। হিতেশবাবু লক্ষ্য করলেন তারানাথ আজও মন্ত্র জপ করছেন না। এই না জপ করাটাই তাকে অবাক করল, কারণ সাধারণ মানুষের ধারণা তন্ত্র মানেই মন্ত্র। কিন্তু তারানাথ জানেন সব কাজ শব্দে হয় না, কিছু কাজ নীরবতাই হয়। রাত পারতে থাকল। অমাবস্যা এখন খুব কাছে। গ্রামে আলো আরও কমে গেল। অনেক বাড়িতে প্রদীপও জ্বলেনি। দরজাগুলো আগেভাগেই বন্ধ হল। রঘুনাথগঞ্জ যেন নিজেকে গুটিয়ে নিল। এই গুটিয়ে নেওয়াটাই একটা অশুভ লক্ষণ, কারণ মানুষ তখনই নিজেকে গুটিয়ে নেয় যখন সে জানে বাইরে কিছু আছে যেটা সে মোকাবিলা করতে চায় না। হিতেশবাবু নিজের ঘরে শুয়ে শুয়ে বারবার মজুমদার বাড়ির কথা ভাবছিলেন। তিনি জানতেন সেই ঘরে দেবনাথ মিত্র একা ছিলেন। এবার কেউ একা যাবে না। এই ভাবনাটা তাকে সামান্য সাহস দিল, কিন্তু ভয় কমাল না, কারণ এবার শত্রু কোনো দৃশ্যমান কিছু নয়। এবার শত্রু একটা ইতিহাস। অমাবস্যার দিন সকালে তারানাথ তান্ত্রিক স্নান করলেন। এই স্নান শুদ্ধিকরণের জন্য নয়, এই স্নান মনকে স্থির করার জন্য। স্নানের পর তিনি কিছু খেলেন না। এই উপবাস শক্তির সঞ্চয়ের জন্য নয়, এই উপবাস শরীরকে হালকা রাখার জন্য। হিতেশবাবু বুঝলেন এই প্রস্তুতিগুলো বহু বছরের অভিজ্ঞতা থেকে এসেছে। এটা কোনো নাটক নয়। দিনের বেলায় তারানাথ দূর থেকে আবার একবার মজুমদার বাড়ির দিকে তাকালেন। এই দেখাটা সরাসরি নয়, এই দেখাটা স্মরণের, যেন বাড়িটাকে জানিয়ে দিলেন রাত আসছে, আর রাতের সঙ্গে আসছে প্রশ্ন প্রশ্ন। সন্ধ্যার পর গ্রাম পুরোপুরি নিশ্চুপ হয়ে গেল। দূরে কোথাও একটা ঝিঁঝির ডাক, সেটাও থেমে থেমে। তারানাথ তান্ত্রিক তখন নিজের জিনিসগুলো গুছিয়ে নিলেন। ছোট একটা থলি। হিতেশবাবু বুঝলেন এই থলির ভেতরে জিনিস কম, কিন্তু ওজন অনেক। এই ওজন জিনিসের নয়, অর্থের। তারানাথ তান্ত্রিক হিতেশবাবুর দিকে তাকালেন। এই তাকানোতে কোনো প্রশ্ন নেই, এই তাকানোতে নিশ্চিতকরণ। হিতেশবাবু মাথা নাড়লেন। তিনি প্রস্তুত, যদিও তিনি জানেন প্রস্তুত থাকা মানেই ভয় না থাকা নয়। রাত নামল। অমাবস্যা শুরু হল। এই রাতের অন্ধকার অন্য রাতের মতো নয়। এই অন্ধকারে দিক নির্দেশ নেই। এই অন্ধকারে সময় ধীর হয়ে আসে।
তারানাথ তান্ত্রিক উঠোন পেরোলেন। হিতেশবাবু তার পিছনে। এই হাঁটা খুব ধীর, কারণ তাড়াহুড়ো করলে অভিশাপ সতর্ক হয়ে যায়। মজুমদার বাড়ির ফটকের সামনে এসে তারা থামলেন। লোহার পাল্লায় হাত দিতেই একটা ঠান্ডা ছোঁয়া। এই ঠান্ডা শরীরের নয়, এই ঠান্ডা সময়ের। তারানাথ তান্ত্রিক ফটক খুললেন। এই শব্দটা খুব ছোট, কিন্তু রঘুনাথগঞ্জের নীরবতার ভেতরে সেটা অনেক দূর গেল। ফটকের ভেতরে ঢুকতেই হিতেশবাবু টের পেলেন এখানে বাতাস নেই, অথচ নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তারানাথ তান্ত্রিক মাটিতে কিছু ছিটিয়ে দিলেন। এই ছিটানো সুরক্ষার জন্য নয়, এই ছিটানো ঘোষণা। তিনি জানিয়ে দিলেন, মানুষ এসেছে, এবার আর পালানোর জায়গা নেই। মজুমদার বাড়ির অন্ধকার তাদের গ্রহণ করল। এই অন্ধকারে আর কোনো ফিরে যাওয়ার পথ নেই। উত্তর পশ্চিমের ঘরের দরজাটা খুলতেই হিতেশবাবু প্রথম যে জিনিসটা টের পেলেন সেটা অন্ধকার নয়, ওটা ছিল ভার। এই ঘরের ভেতরে বাতাস যেন চলাচল করে না। নিঃশ্বাস নিলে মনে হয় বাতাস নয়, কিছু একটা শরীরের ভেতরে ঢুকে যাচ্ছে। দেওয়ালগুলো কাছাকাছি এসে দাঁড়িয়েছে বলে মনে হয়। শব্দ এখানে খুব ধীরে প্রতিধ্বনিত হয়, যেন ঘর নিজেই সিদ্ধান্ত নিচ্ছে কোনো শব্দ ফিরিয়ে দেবে, কোনটা আটকে রাখবে। তারানাথ তান্ত্রিক ঘরের মাঝখানে দাঁড়ালেন। তিনি আলো জ্বালালেন না, কারণ আলো এখানে বিভ্রান্তিকর। আলো জিনিসপত্র দেখায়, কিন্তু স্মৃতি আড়াল করে। এই ঘরে আলো দরকার নেই, এই ঘরে দরকার সত্য। তারানাথ তান্ত্রিক মাটিতে ধীরে ধীরে কিছু ছিটিয়ে দিলেন। এই ছিটানো ছাই সাধারণ নয়, বহু আগুনের অবশিষ্ট স্মৃতি এতে জমা আছে। এই ছাই আগুনের শক্তি বহন করে না, এটা আগুনের সাক্ষ্য বহন করে। তারপর তিনি মেঝেতে একটি বৃত্ত আঁকলেন। এই বৃত্ত নিখুঁত নয়, কোথাও একটু বাঁকা, কোথাও খানিকটা ফাঁক। এই ফাঁকই প্রমাণ এই বৃত্ত কোনো সুরক্ষা কবচ নয়, এই বৃত্ত ডাক। এই বৃত্ত সীমা নির্ধারণ করে না, এই বৃত্ত কথা বলার জায়গা তৈরি করে। তারানাথ তান্ত্রিক বৃত্তের ভেতরে বসে পড়লেন, চোখ বন্ধ, কোনো মন্ত্র নেই। এই নীরবতাই সবচেয়ে অস্বস্তিকর, কারণ শব্দ না থাকলে মানুষের মন নিজেই শব্দ বানায়। হিতেশবাবুর কানে তখনই একটা শব্দ ভেসে এলো, খুব দূরের, খুব ধীর পায়ের শব্দ। এই হাঁটার শব্দ ঘরের ভেতর নয়, এই হাঁটার শব্দ সময়ের ভেতর। তারানাথ তান্ত্রিক নিঃশ্বাস নিয়ন্ত্রণ করতে শুরু করলেন। এই নিয়ন্ত্রিত নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে ঘরের পরিবেশ বদলাতে লাগল। কড়িকাঠের নিচের অন্ধকার ঘন হয়ে উঠল। অন্ধকারের ভেতরে গভীরতা তৈরি হল, যেন অন্ধকারেরও স্তর আছে। হঠাৎ মেঝের এক কোণে হালকা আলো জ্বলে উঠল। এই আলো কোনো প্রদীপের নয়, এই আলো স্মৃতির। সেই আলোর ভেতর ধীরে ধীরে একটি অবয়ব তৈরি হতে লাগল। হিতেশবাবুর বুক ধক করে উঠল, কারণ তিনি চিনতে পারলেন দেবনাথ মিত্র। কিন্তু আগের মতো নয়। এই দেবনাথ মিত্র সম্পূর্ণ নন, কোথাও ঝাপসা, কোথাও অসম্পূর্ণ। যেন মানুষটা নিজেই সিদ্ধান্ত নিতে পারছে না সে কোথায় দাঁড়িয়ে আছে। তারানাথ তান্ত্রিক চোখ বন্ধই রাখলেন। তিনি জানেন এই মুহূর্তে চোখ খুললে ভারসাম্য ভেঙে যাবে। দেবনাথ মিত্র বৃত্তের বাইরে দাঁড়িয়ে, ভেতরে আসছে না। এই না আসাটাই প্রমাণ সে বন্দী। ঘরের অন্য প্রান্তে আরেকটা আলো জ্বলে উঠল, তারপর আরেকটা, একটার পর একটা। হিতেশবাবু বুঝলেন
এগুলো আলাদা আলাদা আত্মা। এরা কেউ কথা বলছে না, এদের মুখ নেই, শুধু উপস্থিতি। এই উপস্থিতিগুলো ঘরের ভেতরে জমতে লাগল। বাতাস আরও ভারী। মনে হলো দেওয়ালগুলো ধীরে ধীরে এগিয়ে আসছে। এই চাপের মধ্যেই প্রথম শব্দটা এলো, হাসি। এই হাসি দেবনাথ মিত্রের নয়, এই হাসি কোনো মানুষেরও নয়। এই হাসিতে আনন্দ নেই, এই হাসিতে অধিকারবোধ। হাসির উৎস কড়িকাঠ। কড়িকাঠের নিচের অন্ধকার এবার নড়ে উঠল। সেখান থেকে ধীরে ধীরে একটি ছায়া বেরিয়ে এলো। এই ছায়া কোনো নির্দিষ্ট আকার নেয়নি। মাঝে মাঝে মানুষের মতো, মাঝে মাঝে শুধু ছায়া। এই ছায়ার ভেতর থেকে একটি চাপা গর্জন বেরোল। এই গর্জন রাগের নয়, এই গর্জন দাবি করার। তারানাথ তান্ত্রিক তখন চোখ খুললেন। এই চোখ খোলা মানেই সংঘর্ষ শুরু। তিনি খুব শান্তভাবে বৃত্তের বাইরে কিছু ছিটিয়ে দিলেন। এই ছিটানো সঙ্গে সঙ্গে কিছু ভাঙল না, কিন্তু ঘরের নিয়ম বদলে দিল। ছায়াটা থেমে গেল। এই থামাটা স্থায়ী নয়, কারণ অভিশাপ থামে না, সে শুধু শক্তি জোগাড় করে। ছায়ার ভেতর থেকে এবার স্পষ্ট অবয়ব তৈরি হতে লাগল, মানুষের মতো, কিন্তু মানুষের নয়। চোখ নেই, মুখের জায়গায় অন্ধকার। এই অন্ধকার থেকেই আবার সেই হাসি। এই হাসিতে এখন অবজ্ঞা। তারানাথ তান্ত্রিক ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। এই ওঠা কোনো আক্রমণ নয়, এই ওঠা সমান উচ্চতায় আসা। তিনি বৃত্তের বাইরে পা রাখলেন। এই পা রাখার সঙ্গে সঙ্গে ঘরের আলো নিভে গেল। অন্ধকার সম্পূর্ণ। হিতেশবাবু কিছুই দেখতে পাচ্ছেন না, কিন্তু তিনি শুনতে পাচ্ছেন কেউ কাঁদছে। এই কান্না দেবনাথ মিত্রের। এই কান্না বহুদিনের। এই কান্না মুক্তির নয়, এই কান্না ক্লান্তির। তারানাথ তান্ত্রিক তখন প্রথম মন্ত্র উচ্চারণ করলেন। এই মন্ত্র খুব ছোট। এই মন্ত্র শব্দের জন্য নয়, এই মন্ত্র দিক নির্দেশের জন্য। এই মন্ত্রের সঙ্গীতের সঙ্গে সঙ্গে ছায়াটা চিৎকার করে উঠল। এই চিৎকার ব্যথার নয়, এই চিৎকার বিস্ময়ের। কারণ এই প্রথম কেউ তাকে প্রশ্ন করেছে। ঘরের বাতাস ঘুরে উঠল, পুরনো ধুলো উঠল, মেঝেতে আঁকা বৃত্ত ঝিলমিল করে উঠল। হিতেশবাবু অনুভব করলেন এই লড়াই এখনো শুরু হয়নি। এটা কেবল মুখোমুখি হওয়া। এই মুখোমুখিতেই অনেক কিছু পরিষ্কার হবে। কারণ তারানাথ তান্ত্রিক জানেন, অভিশাপ ভাঙতে হলে আগে তার গল্প জানতে হয়, আর সেই গল্প বলাতে বাধ্য করাই প্রথম জয়। ঘরের অন্ধকার কেঁপে উঠল। কড়িকাঠের নিচের ছায়া এবার আরও স্পষ্ট। এইবার সে পিছিয়ে যায়নি, সে অপেক্ষা করছে, কারণ গল্প বলার সময় এসে গেছে। ছায়াটার চিৎকার ধীরে ধীরে মিলিয়ে গেল। ঘরের ভেতর তখন আর সম্পূর্ণ অন্ধকার নেই। অন্ধকারের মধ্যেই যেন ছবি ভেসে উঠছে। এই ছবি চোখে দেখা যায় না, মনের ভেতরে তৈরি হয়। তারানাথ তান্ত্রিক জানতেন, এই মুহূর্তে প্রশ্ন করলে কাজ হবে না। অভিশাপকে নিজের গল্প নিজেকেই বোঝেকেই বলতে দিতে হয়। বাতাস ভারী হয়ে উঠল। মেঝেতে আঁকা বৃত্তের ভেতরে আলো আর অন্ধকার মিশে এক অদ্ভুত ঢেউ তৈরি করতে লাগল। সেই ঢেউয়ের মধ্যে প্রথম দৃশ্যটা ধীরে ধীরে স্পষ্ট হল। মজুমদার বাড়ি তখন নতুন। দেয়ালে রং আছে, বারান্দায় আলো পড়ে।
উঠোনে জলের শব্দ, সন্ধেবেলা নাটমন্দিরে মানুষের আসা যাওয়া। এই বাড়িতে তখন শব্দ ছিল, জীবনের শব্দ। এই দৃশ্যের মাঝখানে দাঁড়িয়ে আছেন একজন মানুষ, মজুমদার বাবু। চেহারায় দৃঢ়তা, চোখে আত্মবিশ্বাস। এই বাড়িটা তার গর্ব। তিনি বিশ্বাস করতেন এই বাড়ি তার পরিবারের ভবিষ্যৎ, তার নামের মতোই স্থায়ী হবে। এই বিশ্বাসই ছিল তার সবচেয়ে বড় দুর্বলতা। দৃশ্যের একপাশে আরেকজন মানুষ, নবীন মশাই। চেহারায় বিনয়, চোখে হিসেব, কথা কম, কিন্তু মাথার ভেতরে অঙ্ক সারাক্ষণ চলতে থাকে। জমিদারির টাকা, খাজনা, খরচ সবই তার হাতে। মজুমদারবাবু বিশ্বাস করতেন এই মানুষটা তার ছায়া। কিন্তু ছায়া সবসময় সত্য বলে না। দিনের পর দিন হিসেব বদলাতে লাগল, অল্প অল্প করে, এমনভাবে যাতে ধরা না পড়ে। টাকা সরে গেল, কাগজ বদলালো, জমি পেঁচা হল। মজুমদারবাবু প্রথমে কিছু বুঝলেন না, কারণ বিশ্বাস মানুষকে অন্ধ করে দেয়। কিন্তু একদিন হিসেব মিলল না। এই না মেলা থেকে সন্দেহ, তারপর তদন্ত, তারপর সত্য। এই সত্যটা শুধু আর্থিক ক্ষতির ছিল না, এটা বিশ্বাস ভঙ্গের ছিল, অপমানের ছিল। এই অপমান মজুমদারবাবুকে ভেতর থেকে জ্বালিয়ে দিল। নবীন মশাইকে ডেকে পাঠানো হলো। এই ডাক কোনো প্রশ্নের জন্য নয়, এই ডাক ছিল রায়ের জন্য। নবীন মশাই অস্বীকার করলেন না, কারণ অস্বীকার করলে রাগ বাড়ে। তিনি চুপ করে রইলেন, মাথা নিচু করে। এই নীরবতা মজুমদারবাবুর রাগ আরও বাড়িয়ে দিল। নবীন মশাইকে টেনে আনা হল উত্তর পশ্চিমের ঘরে। এই ঘর তখনও সাধারণ, কিন্তু সেই রাতেই ঘরটা বদলে গেল। দরজা বন্ধ হলো, খাবার দেওয়া হলো, জল দেওয়া হলো, কিন্তু আলো নয়, আর সম্মান নয়। প্রথমে মারধর হলো। এই মারধর শাস্তির জন্য নয়, এই মারধর ছিল অপমানের প্রতিশোধ। দিনের পর দিন ঘরের ভেতরে সময় থেমে গেল। দিন আর রাত আলাদা করা গেল না। ক্ষুধা, ব্যথা আর লজ্জা, এই তিনটেই একসঙ্গে চলতে লাগল। নবীন মশাই বুঝলেন এই ঘর থেকে বেরোনোর একটাই রাস্তা, মৃত্যু। এই উপলব্ধি তাকে ঈশ্বরের দিকে ফেরাল না, তিনি ফিরলেন অন্ধকারের দিকে। যেখানে যন্ত্রণা চরম, সেখানে অন্ধকার কান পাতে। নবীন মশাই সেই রাতে সিদ্ধান্ত নিলেন তিনি মরবেন, কিন্তু মরার আগে তিনি এই বাড়িকে মরতে দেবেন। এই ঘর, এই কড়িকাঠ, এই দেওয়াল সব তার যন্ত্রণার সাক্ষী। তিনি অভিশাপ দিলেন। এই অভিশাপ কোনো মন্ত্রে বাঁধা নয়, এই অভিশাপ যন্ত্রণায় বাঁধা। তিনি বললেন, এই বাড়িতে কেউ শান্তি পাবে না। যে এখানে থাকতে চাইবে সে এখানেই শেষ হবে। এই অভিশাপের সঙ্গে সঙ্গে তিনি কড়িকাঠের দিকে তাকালেন। দড়ি ঝুলল, শরীর ঝুলল, শ্বাস থামল, কিন্তু আত্মা থামল না। এই আত্মাই আজ ছায়া, এই আত্মাই আজ দাবি করছে এই বাড়ি তার। দৃশ্য বদলে গেল। একটার পর একটা অমাবস্যা, একটার পর একটা মৃত্যু। হালদার নয়, মজুমদার পরিবার ভেঙে পড়ল। প্রথমে চাকররা পালালো, তারপর আত্মীয়রা, তারপর পরিবারের লোকেরা। শেষে সবাই রাতের অন্ধকারে বাড়ি ছেড়ে চলে গেল কলকাতায়। পেছনে রয়ে গেল মজুমদার বাড়ি আর নবীন মশাইয়ের অভিশাপ। এই অভিশাপের শিকার হল যারা সাহস করল, হরধন দত্ত, দেবনাথ মিত্র, আরও অনেকে।
এই দৃশ্যগুলো ঝলকে ঝলকে ঘরের ভেতরে ফুটে উঠল। হিতেশবাবুর মাথা ঘুরে গেল, কারণ এই মৃত্যু কেবল অতীত নয়, এই মৃত্যু চলমান ছিল আজও। তারানাথ তান্ত্রিক এখন সব বুঝে গেছেন। এই অভিশাপ শক্তিশালী, কারণ এর পেছনে যুক্তি আছে, অন্যায় আছে, অপমান আছে। এই অভিশাপ ভাঙতে গেলে শুধু শক্তি যথেষ্ট নয়, এখানে চাই সত্য, এখানে চাই স্বীকারোক্তি। তারানাথ তান্ত্রিক ধীরে বৃত্তের দিকে ফিরে এলেন। এইবার তিনি প্রস্তুত, কারণ গল্প জানা হয়ে গেছে। এখন বিচার শুরু হবে। উত্তর পশ্চিমের ঘরটা তখন আর চার দেওয়ালের মধ্যে আবদ্ধ মনে হচ্ছিল না। দেয়ালগুলো যেন সরে গেছে, ছাদ উঁচু হয়ে উঠেছে। কড়িকাঠটা আর কাঠের অংশ মাত্র নয়, ওটা এখন সীমারেখা, জীবিত আর মৃতের মাঝখানের সীমা। নবীন মশাইয়ের ছায়া ঘরের মাঝখানে স্থির হয়ে দাঁড়িয়ে। এই ছায়া আর অস্পষ্ট নয়, এখন সে স্পষ্টভাবে মানুষের মতো, কিন্তু মানুষের মতোই নয়। চোখে দীর্ঘদিনের ক্লান্তি, মুখে জমে থাকা অভিযোগ। এই অভিযোগ কারো বিরুদ্ধে নয়, এটা জীবনের বিরুদ্ধে। তারানাথ তান্ত্রিক এই মুহূর্তে কোনো তাড়াহুড়ো করলেন না। তিনি জানতেন এই আত্মাকে আঘাত করলে অভিশাপ আরও শক্ত হবে, কারণ এই আত্মা অন্যায় থেকে জন্ম নিয়েছে। অন্যায়কে আবার অন্যায় দিয়ে দমন করা যায় না। তিনি ধীরে চোখ বন্ধ করলেন। এই চোখ বন্ধ করা প্রার্থনার জন্য নয়, এই চোখ বন্ধ করা বোঝার জন্য। তিনি নিজের ভেতরের শক্তির দিকে তাকালেন, যে শক্তি তিনি বহু বছর ধরে সঞ্চয় করেছেন। সংযম, তন্ত্র, অভিজ্ঞতা সবই তার সঙ্গে আছে। এই শক্তি দিয়ে তিনি যুদ্ধ জিততে পারেন, কিন্তু মুক্তি দিতে পারবেন কি? এই প্রশ্নটাই আসল। নবীন মশাইয়ের ছায়া ধীরে ধীরে চারপাশে ছড়িয়ে পড়তে লাগল। ঘরের কোণে কোণে অন্ধকার জমে উঠল। কড়িকাঠের কাছ থেকে চাপা শব্দ এলো, যেন তোড়ের স্মৃতি এখনো ঘরে ঝুলে আছে। হিতেশবাবু দাঁড়িয়ে থাকতে পারছিলেন না। এই দৃশ্য শরীরের জন্য নয়, এই দৃশ্য সহ্য করতে হয় মন দিয়ে। তারানাথ তান্ত্রিক তখন প্রথমবার স্পষ্টভাবে মন্ত্র উচ্চারণ করলেন। এই মন্ত্র আক্রমণের নয়, এই মন্ত্র ঘোষণা। তিনি জানিয়ে দিলেন, অভিশাপের গল্প শোনা হয়েছে, এখন তার পরিণতির পালা। এই ঘোষণার সঙ্গে সঙ্গে নবীন মশাইয়ের ছায়া কেঁপে উঠল। এই কাঁপুনি রাগের নয়, এই কাঁপুনি বিস্ময়ের, কারণ এতদিন পর কেউ তার যন্ত্রণা অস্বীকার করেনি। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। একটার পর একটা অবয়ব স্পষ্ট হতে লাগল। হরধন দত্ত, দেবনাথ মিত্র, আরও অনেকে। এরা কেউ কথা বলছে না, এরা দাঁড়িয়ে আছে। এই দাঁড়িয়ে থাকাটাই প্রমাণ এই আত্মাগুলো আর নবীন মশাইয়ের অধীনে নেই। নবীন মশাইয়ের চোখের অন্ধকার একটু একটু করে সরে গেল। এই প্রথমবার তার চোখে ভয় এলো, কারণ তিনি বুঝলেন অভিশাপ ধরে রাখা মানেই মুক্তি হারিয়ে ফেলা। তারানাথ তান্ত্রিক তখন নিজের হাতে বাঁধা সেই পাতলা সুতোটা খুললেন। এই সুতো কোনো অস্ত্র নয়, এই সুতো প্রতিশ্রুতি। তিনি সুতোটা মাটিতে রেখে দিলেন। এই কাজের মানে একটাই, তিনি নিজের কিছু শক্তি ছেড়ে দিলেন। এই ত্যাগ ছাড়া মুক্তি সম্ভব নয়, কারণ এই অভিশাপ জন্মেছিল আত্মবিসর্জন থেকে। এখন তার সমাপ্তি হবে শক্তি বিসর্জনে। ঘরের ভেতর আলো জ্বলে উঠল। এই আলো প্রদীপের নয়, ভোরের আলোর মতো। এই আলোতে নবীন মশাইয়ের ছায়া বদলাতে লাগল।
বিকৃতি মিলিয়ে গেল, অন্ধকার সরে গেল, ক্লান্ত মানুষটার রূপ স্পষ্ট হল। তিনি হাঁটু গেড়ে বসে পড়লেন। এই বসা পরাজয়ের নয়, এই বসা স্বীকারোক্তির। তারানাথ তান্ত্রিক কোনো অভিযোগ করলেন না, কারণ বিচার হয়ে গেছে। এখন ক্ষমার পালা। তারানাথ তান্ত্রিক শেষ মন্ত্র উচ্চারণ করলেন। এই মন্ত্র বিদায়ের, এই মন্ত্র মুক্তির। এই মন্ত্রের সঙ্গে সঙ্গে কড়িকাঠ থেকে একটা ভার নেমে এলো। দৌড়ের স্মৃতি ভেঙে পড়ল। ঘরের বাতাস হালকা হয়ে গেল। একটার পর একটা আত্মা আলোর ভেতরে মিলিয়ে যেতে লাগল। দেবনাথ মিত্র শেষবারের মতো হিতেশবাবুর দিকে তাকালেন। এই তাকানোতে কোনো অনুরোধ নেই, এই তাকানোতে কৃতজ্ঞতা। তারপর তিনি মিলিয়ে গেলেন। নবীন মশাই ধীরে ধীরে আলোর মধ্যে হারিয়ে গেলেন। এই হারিয়ে যাওয়াটা হঠাৎ নয়, এই হারিয়ে যাওয়াটা শান্ত। উত্তর পশ্চিমের ঘরটা আবার ঘর হয়ে উঠল, ভাঙা, পুরনো, কিন্তু ফাঁকা। এই ফাঁকাটাই সবচেয়ে বড় পরিবর্তন। ভোরের আলো যখন মজুমদার বাড়ির উঠোনে পড়ল, পাখিরা ডাকতে শুরু করল। এই ডাক বহু বছর পরে ফিরল। হিতেশবাবু উঠোনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালেন। আজ আকাশ হালকা। তারানাথ তান্ত্রিক ফটকের বাইরে এসে একবার পিছনে তাকালেন। এই তাকানোতে বিজয়ের আনন্দ নেই, এই তাকানোতে দায়িত্ব শেষ হওয়ার শান্তি। তারা রঘুনাথগঞ্জ ছেড়ে ফিরে এলেন। মজুমদার বাড়ি রয়ে গেল, কিন্তু আর অভিশপ্ত নয়। বছর কয়েক পরে কেউ কেউ বলতো, বাড়িটা এখন আর আগের মতো লাগে না, কেউ সেখানে রাত তো কাটায় না। কিন্তু যদি কাটায়ও, কিছু ঘটে না, কারণ সব আত্মাই মুক্ত। হিতেশবাবু শহরে ফিরে নিজের জীবনে ফিরে গেলেন, কিন্তু তিনি আর আগের মানুষ নন। এখন তিনি জানেন, সব ভয় ভূত থেকে আসে না। কিছু ভয় মানুষ তৈরি করে, আর কিছু ভয় মানুষই শেষ করতে পারে, যদি সে দায়িত্ব নিতে শেখে। এই গল্প এখানেই শেষ, কারণ কিছু ঘর আর ডাকে না, কিছু আত্মা আর অপেক্ষা করে না, আর কিছু অভিশাপ অবশেষে বিশ্রাম পায়।